জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য শঙ্কর চক্রবর্তীর লেখা প্রেম আতঙ্ক। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। চরিত্র বিন্যাসে আরফান আলী খান। অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু, আরফান, শুভ্রজিৎ, অশ্রু ও অর্পিতা। শুরু হচ্ছে আজকের গল্প প্রেম আতঙ্ক। শোভন একজন কোটিপতি ব্যবসায়ী মানুষ, ভদ্র এবং দয়ালু। দেখাশোনা করে বিয়ে হয় মেঘনার সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। বেশ সুখে সংসার করছিল তারা। ব্যবসায় হাজার ব্যস্ততার মধ্যেও শোভন মেঘনাকে সময় দিত। সে খুব ভালোবাসত মেঘনাকে। ভালোবাসায় কোনো খামতি ছিল না তার। স্ত্রী আর মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল মনে, কিন্তু কালের জাঁতাকলে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল, বাস্তব আর হলো না। আর বাস্তবে যা হলো তা স্বপ্নেও ভাবা যায় না। ঠিক কি হয়েছিল শোভনের জীবনে যে তার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল? শোভন ও মেঘনার সুখের সংসারে কি কি ঘটেছিল আজ সে নিয়েই গল্পটা আপনাদের শোনাবো। শোভনের সঙ্গে আমার পরিচয় কি করে বা শোভনের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা এখানে প্রাধান্য নয়, বরং শুনুন কি ঘটেছিল শোভনের জীবনে। বেশ কয়েকদিন হলো বাড়ির বাইরে কিংবা ঘরের ছাদে যেতে পারছিল না শোভন। আস্তে আস্তে তার শরীরটা কেমন যেন রুগ্ন আর ক্ষীণ হয়ে আসছিল। সপ্তাহ দুয়েক হলো সে ঘুমোতে পারছিল না। বিকেলবেলার দিকে একটু ঘুমের ঘোর তাকে আঁকড়ে ধরত, তবে সেটা খুব ক্ষণস্থায়ী। শোভনের স্ত্রী মেঘনা ওভারটাইম করছিল নিত্যদিন। প্রায় ৩-৪ মাস হয়ে গেল শোভন দৈহিক সহায়তা করতে পারছিল না তার পরিবারকে। একটি মাত্র ২ বছরের মেয়ে তাদের, নাম রোহিণী। ওকে একটু আদর করত, এই যা, ব্যাস এইটুকু। শোভন বুঝতে পারত মেঘনা ক্লান্ত তিক্ত হয়ে পড়ছিল তার পরিবারকে সব দিক থেকে আগলে রাখতে। সেদিন রাতেও ঘুমটা আসছিল না তার। মাথার পেছনের শিরাগুলো যেন একটা একটা করে ছিঁড়ে যাচ্ছিল তার। পায়ের দিকের দেওয়ালে একটি জানালা খোলা আর একটি বন্ধ ছিল। শীত ছেড়ে বসন্ত ঢুকতে আরম্ভ করে দিয়েছিল। তার পাশে শুয়েছিল তাদের ভবিষ্যৎ রোহিণী, আর তার পাশে মেঘনা। তৃষ্ণায় তার গলাটা যেন ক্রমাগত বন্ধ হয়ে আসছিল, উঠতে যাচ্ছিল। এমন সময় না, পারছিল না। পাশের টেবিলের ওপর রাখা জলের বোতলটা যেন দুটো শয়তানের চোখ বার করে তার দিকে বিদ্রূপ সুরে দেখছিল। সে নিজের শরীরকে সজোরে নড়ানোর চেষ্টা করছিল, কিন্তু না, এক চুলও নড়াতে পারল না। তার মনে হচ্ছিল যেন দুটো চোখ আর মস্তিষ্ক ছাড়া কোনো অঙ্গ তার বেঁচে আছে, এমনটা নয়।
মনে হচ্ছিল যেন তার গোটা শরীরটা ধীরে ধীরে বিছানার সাথে মিশে যাচ্ছে। কিছুক্ষণ পর তার বোধ হলো চোখ দুটো যদি জীবিত না হতো, অথবা যদি সে অন্ধ হতো, তাহলে বোধহয় ভালোই হতো। ঘরে এক মায়াবী বেগুনি বাতি জ্বলছিল, যেটা রোজ জ্বলে। তাই ঘরটাকে ভেতর থেকে ঘিরে ধরেছিল এক বেগুনি বর্ণের কিরণমালা। খোলা জানালার ওপারে রেলিং আঁকড়ে ধরেছিল 10টা আঙুল। সে শুনতে পাচ্ছিল তার আতঙ্কিত হৃদস্পন্দনটা ছড়িয়ে পড়ছে গোটা ঘর জুড়ে। জানালার ওপারে দাঁড়িয়েছিল কালো কঙ্কালসার সেই আঙুলের দল। আস্তে আস্তে তার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছিল। তারপর দুটো হাত ঢুকে এসছিল সেই জানালার ভেতর দিয়ে, আর দেখল শুকনো লম্বা লম্বা চুলে ঢাকা একটা শীর্ণ গায়ে মুখ। তার গোটা দেহটা ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকে এলো আর এসে পড়ল সোজা তার ঘরের মেঝেতে। ধীরে ধীরে মেঝের ওপর সোজা দাঁড়িয়ে পড়ল সেই দেহটি। ছিন্ন বস্ত্রে আবৃত সেই মহিলার দেহ জীবন্ত মৃতদেহের অধিক কিচ্ছু ভাবার উপায় নেই। যেন রক্ত মাংস ছাড়া শুধু চামড়া আর হাড়ের সে দেহ। শরীরে বসে আছে বহু কালের ক্ষতচিহ্ন। পচন ধরা রক্তের ধারা বইছিল তার সব কটা ক্ষত থেকে। বেগুনি আলোতে সেটা যেন বিভীষিকা হয়ে উঠেছিল। চোখ দুটো তার কালো কঠোর, কোনো মণি বা সাদা কোনো গোলক জাতীয় কোনো কিছুই ছিল না। কালো দুই কোঠরে জ্বলছিল দুই ক্ষুদ্র সাদা বিন্দু। এই দৃশ্য দেখার পর নিঃশ্বাস যেন তার বন্ধ হয়ে আসছিল। বুকের কাছে কিছু একটা জমাট বেঁধে বসেছিল যেন। সে দেখল মূর্তিটা মেঝের ওপর 4 পায়ে হাঁটছে। যে দেওয়ালে বেগুনি ল্যাম্পটা জ্বলছিল সেই দেওয়াল বেয়ে উঠে আসছে সেই মূর্তিটা। এই রূপ কি বাস্তবে সম্ভব? আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সেটা ল্যাম্পের কাছে গিয়ে ল্যাম্পটার উপর কামড় দিল। অমনি একটা শব্দ করে ল্যাম্পের কাঁচের টুকরোগুলো ভেঙে নিচে ছড়িয়ে পড়ল। ঘরটাতে তখন শুধুই অন্ধকার, গভীর অন্ধকার। সে মেঘনাকে নিজের সর্বশক্তি দ্বারা ডাকার চেষ্টা করল, কিন্তু পারল না। তার মনে হচ্ছিল তার স্বর যেন সেই অশুভ নিস্তব্ধ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে এবার পাশ ফিরে তাকালো অনেকটা কষ্ট করে। দেখল দুজনেই গভীর নিদ্রায় মগ্ন। সে আবার সেই দেওয়ালের দিকে তাকালো। না, আর তো কিছুই দেখতে পেল না। সে গেল কোথায় সেই মূর্তিটা? মেঝেতে একটা খসখস করে শব্দ হচ্ছিল। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তার দৃষ্টিকোণ সরিয়ে নিয়ে গেল বিছানার কাছে, আর তখনই তার হাড় হিম হয়ে এলো। ধারালো নখগুলো বিছানায় ঢুকিয়ে দিয়েছে সে। কি ভয়ানক সে দৃষ্টি! আস্তে আস্তে আবার দাঁড়ালো সে। দুহাত দিয়ে তার বুক আর হাতের ওপর নিজের হাত বোলাতে লাগলো। কালো কুৎসিত সে হাত জোড়া, তার থেকেও কুৎসিত আর বিভৎস তার আঙুলের ওই পচা চামড়ায় ঘেরা নখগুলো। কিন্তু সে তো কোনো স্পর্শের অনুভব করতে পারছে না। এবার সে একইভাবে উঠে তার বুকের ওপর বসলো, দুহাত প্রসারিত করলো তার গলা জুড়ে, আর
আর সে দেখল স্বাভাবিকের থেকে একটু একটু করে লম্বা হয়ে যাচ্ছে তার হাত দুটো। হঠাৎ করেই সে অনুভব করতে পারছিল কয়েকটা ধারালো নখ তার গলা আর কাঁধ চেপে ধরেছে। তার শ্বাস প্রশ্বাস এবার প্রায় বন্ধ হয়ে আসছিল। সে চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে এখন, শুধু দুটো কোঠর আর তার ভেতরে দুটো ক্ষুদ্র মণি। সে অনুভব করতে পারছিল তার কাঁধ গলার চামড়া একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে, আর রক্তে ভেসে যাচ্ছে তার বিছানা। তার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছিল। হঠাৎ কি কারণে জানি না, কোনো একটা কারণে তার বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন কেউ জোরে জোরে কাঁপাচ্ছিল তার বুকটাকে। সে অনেক কষ্টে চোখটা খুলল। তার মনে হচ্ছিল যেন রক্ত আর প্রাণশক্তির কেবল অন্তিম বিন্দুটুকুই রয়ে গেছে। তাও অনেক কষ্টে তাকালো সে। এই, কিসব বিড়বিড় করছো তুমি? কি হয়েছে তোমার? এই এই কি হলো? স্ত্রীর কথা কানে বাজতেই ধড়ফড় করে উঠে বসলো সে। তার শরীর যেন ঘামে চুপচুপ করছে। সারা গায়ে একটা অসহ্য ব্যথা, মূলত ওই কাঁধের কাছটায়। তার স্ত্রীকে এসে সব কথাটা খুলে বলল। শোভন, আমি অনেকবার বলেছি, ডাক্তারবাবুও বলেছেন, এটা হচ্ছে শুধু স্লিপ প্যারালাইসিস ছাড়া আর কিছুই নয়। কেন বুঝছো না বলো তো তুমি? এত কথা শোনার ইচ্ছে বা ক্ষমতা ছিল না। তার কাঁধে বৃত্তাকার ন্যায় একটু ব্যথা করছিল। রোহিণী গভীরভাবে ঘুমোচ্ছে তখনও অন্ধকারটা কাটেনি। নিশি পাখি দূর থেকে ডাকছে, হ্যাঁ, এক মোহের নেশায়। আচ্ছা, তোমার মতে এক রুগ্ন শুকনো মেয়ে ওই জানালা বেয়ে এসে দেয়াল বেয়ে এই ল্যাম্প কামড়ে তোমার বুকের উপর উঠে গলা টিপছিল তোমার, তাই তো? শোভন, শোভন, তুমি কি ভুলে যাচ্ছ যে আমরা 3 তলায় থাকি? আর দেখো, ল্যাম্প এখনো ঠিক আছে, ঘরের সব আসবাবপত্র যেমন ছিল তেমনই আছে। আর তোমার গলায় কই দেখি, কোনো চাপের দাগ নেই, সব কিছু ঠিকই আছে, কোনো অস্বাভাবিকতার ছোঁয়া নেই। মেঘনার গলায় এবার বিরক্তির উপস্থিতি। মেঘনা তার কথায় গোটা ঘরটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। না, সত্যিই তো সব ঠিক আছে। ওর কথা ভীষণভাবেই ঠিক। তবে কি সে ভুল দেখলো? তাহলে তার ঘাড়ে গলায় বুকে মৃদু ব্যথা অনুভব করছে কেন? আবার ভাবলো, হয়তো ওরাই ঠিক। এতদিন ধরে তার ওই স্লিপ প্যারালাইসিস হচ্ছে। যার হচ্ছে সেই কেবল ব্যাপারটা বুঝতে পারবে। ডাক্তার বলেছেন এটা স্বাভাবিক মস্তিষ্কের ব্যাপার, কিন্তু কেউ বিশ্বাস করছিল না তার অনুভবগুলোকে। তুমি নির্ঘাত শোবার আগে ওষুধ খাওনি, তাই এমনটা হচ্ছে। কথাটা ঠিক, সত্যি তো ভুলে গেছিলাম আমি। এ কদিনে কি যে হয়েছে, ভুলো মনটা যেন একটু বেশি জাগ্রত হয়ে পড়ছে। এই নাও, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, দাও। এবার শুয়ে পড়ো, নাহলে আরো সমস্যা দেখা দেবে। ঘুমো। মেঘনার শেষ কথাটা কিংবা কোনো এক শক্তি যেন তাকে মোহাগ্রস্ত করে নিদ্রার কবলে ঠেলে দিল। সেদিনের কিচ্ছু আর তার মনে নেই। যখন ঘুম ভাঙল তখন সকাল গড়িয়ে বেলা হয়েছে। মেঘনা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, আমি বেরোলাম। হ্যাঁ, আমাকে অফিসে ঢোকার আগে আরেকটা জায়গায় যেতে হবে, আবার সেখান থেকে বাজার গিয়ে তারপর অফিসে যাব।
তুমি ভালো থেকো, আর শোনো, ওর খেয়াল রেখো কিন্তু। কথা শেষে তার কপালে কোমল ঠোঁটের ছোঁয়া রাখলো মেঘনা। সব ওষুধের থেকে এটা অনেক বেশি কার্যকর। রোহিণীকে কোলে তুলে অনেকবার চুমু খেলো সে তখনও ঘুমোচ্ছে। তারপর আরেকবার শোভনের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দরজা লাগিয়ে চলে গেল মেঘনা। শোভন মনে মনে বলতে লাগলো, সত্যি ওর জন্যই আজ এ পরিবার চলছে, না হলে তো কবেই। থাক, যাই মেয়ের খাবারটা তৈরি করে নিয়ে আসি, ও এখনই উঠে পড়বে। আমার আবার এই শরীরে কখন যে কি হয়। রান্নাঘরে সবে তার রান্না শেষ হয়ে এসেছে, এমন সময় একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। হ্যাঁ, ঠিক তার ঘর থেকে ভেসে আসছে। রোহিণী কি জেগে গেল? তার হাতে ধরা দুধের বোতলটা গ্যাসের পাশে রেখে দিল। ক্ষীণ কণ্ঠস্বরটা ভেসে আসছে এখনো। রোহিণী বিছানার ধারে চলে এলেই বিপদ। শোভন একটা মৃদু কণ্ঠস্বর করে তাকে ভোলানোর জন্য চেষ্টা করলো, কিন্তু এ কি? এতক্ষণ ধরে যে শব্দটা সে শুনতে পাচ্ছিল, হঠাৎ করেই তা বদলে গেল। হ্যাঁ, এখন অবিকল তার কণ্ঠস্বর। এ কি করে সম্ভব? এটা তো অসম্ভব, সত্যিই অসম্ভব। একটা 2 বছরের বাচ্চা তার গলাকে নকল করবে কি করে? সে ছুটে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার শরীরটা আগের থেকে একটু দুর্বল লাগছে, তার চলার কোনো ক্ষমতা নেই। হঠাৎ করে তার মাথার পেছনের দিকটা ব্যথা হতে শুরু করলো। কেউ যেন নখ দিয়ে তার হৃদয়, তার মস্তিষ্ক চিরে দিচ্ছে, অবিকল সে রাতের মতো। হঠাৎ তার চোখের সামনে দেখতে পেল ওই রাতের সেই মূর্তি। হ্যাঁ, সেই মূর্তি তার মেয়েকে কোলে তুলে নিয়েছে, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে তার স্ত্রী তাকে নিয়েছিল, অবিকল একভাবে। আস্তে আস্তে মাথা তুলে সে শোভনের দিকে তাকালো। সেই 2 চোখে সেই রাতের মতন আতঙ্ক ছড়ানো দৃষ্টি নেই। দেখে মনে হচ্ছে এক মা নিজের মেয়েকে পরম ভালোবাসায় আগলাচ্ছে যেন। শোভন কি করবে তা বুঝতে পারছে না। 1-2 পা এগোতেই হঠাৎ তার মাথার পেছনের দিকটাতে খুব ব্যথা হতে শুরু করলো, অসহ্য ব্যথা। ঝাপসা হয়ে আসছে তার দৃষ্টি। দরজার হাতলটা ধরবার প্রচেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ একটা কালো আস্তরণ তার 2টো চোখ বেয়ে জড়িয়ে ধরলো তার গোটা শরীরটাকে। তার চোখ বন্ধ হয়ে এলো, তবে তখনও সেই আদর মাখানো কণ্ঠস্বর হয়েই চলেছে। আস্তে আস্তে সে যেন বধির হয়ে গেল। এখন আর কিছুই শুনতে পাচ্ছে না। মাথার পেছনটা এখন প্রচণ্ড ব্যথা করছে। মিস্টার সেন, আমার মনে হয় আপনি এসব নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলছেন, আর যার ফলস্বরূপ আপনার এমনটা হচ্ছে। অনেকবার আপনাকে আমি বলেছি আপনার স্নায়ুকোষ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, আর এর কারণ আপনার যত অধিক উদ্ভট চিন্তা ভাবনা আর আপনার স্ত্রীর কাছ থেকে শোনা ক্রাইম আর আতঙ্কের গল্প। দেখুন, আমি আপনার পারিবারিক ব্যাপারে ঢুকতে চাই না, কিন্তু আজ পরিস্থিতির চাপে পড়ে আমি ঢুকতে বাধ্য হচ্ছি। শুনুন, যা হয়েছে তা ভুলে যান। দেখুন, মানুষের স্বাস্থ্যের পক্ষে যে কোনো নেশার চেয়ে হানিকারক কি জানেন আপনি? না, সেটা অতীতের কিছু ভয়াবহ অভিজ্ঞতা, যা আমাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। তাই বলছি, যদি নিজেকে সেই অতীতের পৃষ্ঠা পাল্টানো থেকে বিরত না রাখতে পারেন,
তাহলে আমি রোজ এলেও কিচ্ছু লাভ হবে না। ডক্টর ধ্রুবগুপ্ত মেঘনার বন্ধু ও তাদের পরিবারের এক মুখ্য শুভাকাঙ্ক্ষী। বিছানায় জোর করেই হেলান দিয়ে উঠে বসল শোভন। যতবার কথা বলতে যাচ্ছে মাথার পেছনে তীব্র একটা যন্ত্রণা অনুভব হচ্ছে তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি একটু বিশ্রাম নিন আর ওর কথা মেনে চলুন। মেঘনার দিকে নিজের তর্জনী তুলল ডাক্তার। মেঘনা এবার শোভনের দিকে তাকিয়ে সরব হলো। না রে, ও কিন্তু আমার কথা ব্যতীত অন্য কিচ্ছু করে না, যা বলি তাই শোনে। সময় ওষুধ খাবার সব দিয়ে দিই ওকে, ও কিন্তু খেয়েও নেয় রে। তবুও কেন যে এটা হচ্ছে? দেখ মেঘনা, এই স্লিপ প্যারালাইসিসকে বিজ্ঞান গুরুত্ব না দিলেও সেটা মোটেই তেমনটা নয়। কারণ হলো কোনো ভিকটিমের আজ অবধি কোনো জীবন সংশয় দেখা দিয়েছে এমনটা নয়। আর বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কোনো কিছুকে স্বীকৃতি দেয় না। স্নায়ুর অনেক সমস্যাকে সে অছেদ্যায় দূরে ঠেলে দেয়, কিন্তু আমরা ডাক্তাররা বুঝতে পারি এই সমস্যা সাধারণ নয়। এমনকি হার্ট অ্যাটাকের কেসেও দেখা দিয়েছে সেই হার্ট অ্যাটাকের কারণ এই স্লিপিং প্যারালাইসিস। এখন তাহলে কি হবে ডাক্তার? আমার বসে থাকতেও যেন কষ্ট হচ্ছে। দেখুন মিস্টার সেন, আপনাকে তুই ওকে আপনি সম্বোধন করা বন্ধ করবি কি? আমরা এখানে সবাই প্রায় সমান বয়স রেখায় আবদ্ধ। ও আমার থেকে 7 মাসের বড়, আর তুই তুই বল, তবে আপনি নয়। কেমন একটা বুড়ো বুড়ো শুনতে লাগে। আমার বর কি এত বুড়ো হয়ে গেল? এই, তুই কি সেটাই চাস? হ্যাঁ, সত্যি তো। আপনি আমাকে তুমি বা তুই সম্বোধন করতে পারেন। তার আগে আপনি নিজে তো আমাকে আপনি সম্বোধন করা বন্ধ করুন। আচ্ছা তো বেশ, তুমি তোমার স্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করো। জীবনে একটা জিনিস আমি বেশ উপলব্ধি করেছি, যে মেয়েরা প্রায় জন্ম থেকেই ডাক্তারিটা ভালো মতো রপ্ত করে ফেলে। MBBS ডিগ্রিটা তাদের সর্বাগ্রে প্রদান করা উচিত। কি ঠিক বলছি কি না বলুন? তিনজনের হাসির আর শেষ নেই। মেয়েদের সামনে মেয়েদের কৌতুক তাহারা অনেক সময়ই পছন্দ করে, আর হাসলে এদিকে শোভনের শরীর ও মনটাও সুস্থ থাকে। তো সন্ধ্যাবেলায় কি খাবি বল? দেখ শোভন কি চাই দেখ। না না, আজ তোমার জন্মদিন, তুমিই বলো। অদ্ভুত ব্যাপার, আপনি তুমি জানলে কি করে আজ আমার জন্মদিন? ধ্রুবর দিকে সরে এসে ফিস ফিস করে বলল, তুমি একটু ভুল ছিলে ডাক্তার। মেয়েরা প্রথম থেকে সব কিছুতেই প্রথম হয়। এই, তোমরা কি ফিসফিস করছো গো? না না, কিছু না। ওই একটু ডাক্তারি নিয়ে এক কাজ করো, দেরি করো না, যাও তুমি রান্না করো। আরে ডাক্তারবাবু কখন আবার হাসপাতালের বাহানা দিয়ে কেটে পড়তে পারে। আরে না না না, গোটা দিনটাই আমি আজ এখানে কাটাবো। শুধু তাই নয়, আজ তুই রান্না করে আমাদের খাওয়াবি। মানেটা কি? আমি? হ্যাঁ তুই। এই চল, রান্না করবি চল। মেঘনা ঠেলে তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেল। ওর রান্না সত্যিই খুব সুস্বাদু। রোহিণী তখন এদিক ওদিক তাকাচ্ছে। কি বাবু, কি হলো বাবু? শোভন রোহিণীকে দুহাত দিয়ে তুলে তার নিজের বুকের উপর বসালো। রোহিণী হাসছে। মনে এক সমুদ্র দুঃখ নিয়ে কোনো নিষ্পাপ শিশুর সামনে এলে যেন সব কোথায় বিলীন হয়ে যায়, কিছুই মনে থাকে না আর। পাশে মোবাইলে বাচ্চার গান চালাতে গিয়ে মেঘনার স্বর ভেসে এলো, ওর যা অবস্থা দেখছি ও এমনিও বেশি দিন টিকবে না। আরে দূর, মিউজিক প্লেয়ারটা না চালিয়ে ব্লুটুথটা চালিয়ে দিয়েছি। মাথাটাও তো ঘোরাচ্ছে, তাই ভুল হয়ে যায় মাঝে মাঝে। স্মার্টফোন না, কিপ্যাড তো, তাই সমস্যা হচ্ছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার রাইমটা এক মায়াবী ছন্দে ভেসে আসছে শূন্যে মোবাইলটার থেকে। রোহিণী খুব আনন্দ পায় এই গানে। গান শুনতে শুনতে রোহিণী ঘুমিয়ে পড়ে। মেঘনা জন্মদিনের কেক কিনতে দোকানে গেল। শোভন ধ্রুবর কাছে গিয়ে ধ্রুবকে বলল, আমি খুবই কৃতজ্ঞ তোমার কাছে ধ্রুব। তোমার ঔষধে আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে উঠেছে।
মেঘনা বেরিয়েছে কেক ও মোমবাতি কেনার জন্য। জন্মদিন বলে কথা। আরে এসবের কি দরকার ছিল আবার? আরে না 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 না, এটা আমার কর্তব্য। কথা শেষ করে শোভন ওর চোখে চোখ রাখল। বাড়িতে 6 মাস কাটিয়ে আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ হিউম্যান সাইকোলজি। ধ্রুব যেন ওর চোখের ওপরে অনুশোচনা জাতীয় কিছু লুকোনোর চেষ্টা করে চলেছে অনর্গল। শোভন কেক কাটার চাকুটা বাঁ হাতে তুলে নিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ধ্রুব, তুমি এমন ঘামছো কেন? এসিটা কি চালিয়ে দেব? না না না, কিছু না। ও এমনটা আমার সাধারণতই হয়। নিজের গলাটা একটু শক্ত করলো শোভন। ধ্রুব, সাধারণ ও অসাধারণের মাঝে ব্যবধান বোঝার ক্ষমতা আমার হয়েছে। ওদিকে কিছু একটা নড়ে উঠলো কি? না না, কিছু না। আসছে, মেঘনা আসছে। কিন্তু তার আগে যে আমার একটা কাজ করতে হবে ডক্টর ধ্রুবগুপ্ত। কি 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 কাজ? সময় না দিয়ে চাকুটা ঠিক ওর ডান হাতে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাশে থাকা একটা কাঁটা চামচ হাতে তুলে নিয়ে সজোরে বসিয়ে দিল ধ্রুবর বাঁ হাতের ওপর। রোহিণী আমাদের ঘরে ঘুমোচ্ছে। আমাদের না না, ভুল বললাম, আমার ঘরে রোহিণী ঘুমোচ্ছে। টেবিলে রক্তের স্রোত বয়ে চলেছে। ঘরটা আর্তনাদে জেগে উঠেছে যেন। তোমার প্রতিদ্বন্দ্বী আরও একজন আছে ধ্রুব, আরও এক ধ্রুব আছে আমার স্ত্রীর জীবনে। তার নাম কৌশিক। আমি কি করে পারি তোমার জীবন নষ্ট হতে দিতে? তুমি তো একজন ডক্টর, তোমায় কি এসব মানায়? না, মানায় না। তোমাকে আমি মুক্তি দিতে চাই, যদিও তোমরা সত্যি খুব অকৃতজ্ঞ। তবু আমি তোমাদের সাহায্য করব। আর তোমরা আমাকে স্লিপ প্যারালাইসিসে এসে ভয় দেখাবে, তাও আমি ভালো কাজ করেই যাব। কেউ পারবে না আমাকে থামাতে। তার কথাগুলো শুনছে না ধ্রুব, খুব চেঁচাচ্ছে। দূর দূর, এত আওয়াজ করলে হয়? প্রতিবেশী কি না কি ভাববে। শোভন চাকুটা আর কাঁটা চামচটা ওর 2 হাত থেকে তুলে সোজা ধ্রুবর কপালে বসিয়ে দিল। ধ্রুব ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে ধীরে ধীরে কোনো অজানা অন্ধকার গহরে যেন চলে গেল। আমাকে সব কাজ আস্তে আস্তে করতে হবে। মেঝে নোংরা করলে হবে না। মেঘনা মৃত্যু রক্ত পছন্দ করে না, আমি জানি। তাই লাশটাকে ছাদেই লুকাবো ভাবছি। আমি শুনেছি মনুষ্য দেহের থেকে সার সর্বশ্রেষ্ঠ ও উচ্চমানের। না, কাজ ছাড়া হয়ে গেছে। এবার ঘরে গিয়ে ফোনে ওদের রেকর্ডটা শুনতে হবে। তবে তবে না, মেয়েকে শোনানো যাবে না। মেয়ে মায়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে লাভ কি আমার? ওর যা অবস্থা দেখছি, ও এমনিও বেশি দিন টিকবে না। আমি জানি তোর ওষুধ বা বিষ দুটোই ঠিক তোর মতন দক্ষ। তবে এটা কি আমাদের উচিত হচ্ছে? ছাড় তো, সব কিছুই উচিত। শুনিসনি নাকি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই সবুজ গুঁড়োগুলো জলে মিশিয়ে ওকে খাওয়াবি। তবে মনে রাখবি, ঘুমের ওষুধের পরে কিন্তু ভুল করেও আগে খাওয়াবি না। তোর স্মৃতিশক্তি সত্যি খুব কম। ডাক্তার যে কি করে হলি মনে নেই? এক্ষুনি বললি মেয়েরা জন্মগত দক্ষ ডাক্তার। দুজনেই চাপা স্বরে হেসে উঠল। তাদের হাসিগুলো এমন যেন তা কাউকে শুনতে দিলে হবে না। শোভনও ওদের হাসির শব্দের সাথে সাথে হাসতে লাগলো আর বলল,
কথায় বলে না, দেয়ালেরও কান আছে। আর যদি তেমন কিছু না থাকে, তবে তাতে লাগাতে আর বাধা কিসের? ব্লুটুথ মাইক প্রত্যেক ঘরের গুপ্ত কোণায় লাগানো আছে, যদিও এটা আমি ছাড়া আর কেউ জানে না। আমার মোবাইলের সাথে সব কানেক্ট করে রাখা আছে। ও হ্যাঁ, শুধু আমি নয়, আজ থেকে আমার মেয়েও জানলো। ওকে আজ শোনালাম রেকর্ডটা, হাসছে ও। হাসারই তো কথা, বাচ্চাদের তো সব কিছুই ভালো লাগে। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি আজ। রোজ এক কথা, এক জিনিস, আর যেন ভালো লাগে না। একটু ঘুমিয়ে নি, মাথার পেছনটা একটু যেন ব্যথা করছে। নতুন ডাক্তার খুঁজতে হবে আবার। এই বলছি, 3 দিন হয়ে গেল, খোঁজ পাওয়া যাচ্ছে না ধ্রুবর। কোথায় কোথায় গেল বলো তো? আমি কি করে জানবো বলো? সেদিন তো তোমার আসার আগে হুট করে চলে গেল। আমার শরীরটা একটু খারাপ করছিল, তাও ওকে বললাম থাকতে, কিন্তু ও তো শুনলো না। বলল কি একটা দরকার আছে ওর, এই বলে তো ও চলে গেল। সত্যি তো, ছেলেটা গেলটা কোথায়? আমার এবার না খুব চিন্তা হচ্ছে। মেঘনা, আমার খুব অনুশোচনা হচ্ছে অনেক দিন ধরে। শোভনের কথায় নিজের মেয়ের দিকে হাত বাড়াতে গিয়েও নিজেকে সম্বরণ করল মেঘনা। তার দু চোখে তখন তীক্ষ্ণ দৃষ্টি। কেন? কি হয়েছে? তুমি তো জানো সব, তাও জিজ্ঞেস করছো আবার? এক প্রাণ হত্যার কলঙ্ক আমাদের কপালে। জীবনে যতদিন বেঁচে থাকবো, তা আমাদের সাথেই বাঁচবে। সমাজ ও পুলিশের থেকে নিস্তার পেলেও নিজের থেকে নিজেকে কি করে বাঁচাবো? মেঘনা এগিয়ে গেল শোভনের কাছে। শোভনের ডান হাতটা নিজের দু হাতের মাঝখানে ঢুকিয়ে নিল। শোভন অনুভব করল মেঘনার দুটো হাত বেশ ঠান্ডা। শোভন, আমাদের কিন্তু আর কোনো উপায় ছিল না সেদিন। আর তোমার কি মনে হয় ওই মহিলা পারতো দারিদ্রতা কাটিয়ে নিজের মেয়েকে মানুষ করতে? পারতো না। আমরা তো বরঞ্চ বাঁচিয়েছি মেয়েটাকে। ওকে ছাড়া কিন্তু আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না, বলে দিচ্ছি। শোভনের কাঁধে হাত দিয়ে নিজের মেয়েকে কোলে নিল মেঘনা। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শোভনের চোখের সামনে 1 বছর আগের কয়েকটা ছবি ভেসে উঠল। সদ্য বিবাহিত দাম্পত্য জীবন যেমনটা চলে তেমনটাই চলছিল, কিন্তু সমস্যা হলো সদ্য জন্মানো বাচ্চাটাকে একটা দুর্ঘটনায় হারিয়ে মেঘনা অনেকটাই ভেঙে পড়ে। রোজ মনোমালিন্য হতে লাগলো তাদের মধ্যে। এমন সময় তাদের বাড়ির যে কাজের মাসি ছিল, সে আনতে লাগলো তার সদ্য জন্মানো মেয়েকে। কি সুন্দর, কি মায়াবী তার মুখ। আস্তে আস্তে মেঘনার, এমনকি শোভনেরও একটা দুর্বলতা জন্মাতে থাকে সেই শিশুটার ওপর। হঠাৎ রুমা মাসি, অর্থাৎ সেই কাজের মাসি, 2 লক্ষ টাকা তাদের থেকে ধার নেয় নিজের স্বামীর চিকিৎসার জন্য। স্বামীকে সে বাঁচাতে পারেনি, আর টাকাও ফেরত দিতে পারল না। মেঘনা তাকে চাপ দিতে থাকে তা ফেরত দেওয়ার জন্য। সে টাকা ফেরত দিতে না পারায় তাকে একটি বিকল্প পথ দেয় সে। হয় সে টাকা দিক, নয়তো তার নিজের বাচ্চাকে। কোনো পথকেই অবলম্বন করতে পারেনি সেদিন। তবে বেশ কথা কাটাকাটি হয় তাদের মধ্যে, ঝগড়া, তর্কাতর্কি। এমনকি ঘটনাটা
ঠেলাঠেলিতেও পৌঁছে যায়। মেঘনা হয়তো চায়নি, কিন্তু অজান্তেই একটু জোরে ধাক্কা দিয়ে ফেলেছিল, আর সেই রুমা মাসি সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। শোভন অনেকবার তার স্ত্রীকে বারণ করেছিল বাচ্চাটাকে না নিতে আর টাকাটাও ফেরত না চাইতে, কিন্তু মেঘনা তার কোনো কথা শুনল না। রুমা মাসির কি হয়েছিল তারপর সেটা শোভন জানে না, তবে আর কোনোদিন তাদের বাড়িতে রোহিণীকে ফেরত নিতে আসেনি সে। তারপর সময়ের ঢেউয়ে সব ক্ষয়ে কোথায় যেন চলে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সব চিন্তা ফেলে দিয়ে বিছানা থেকে নামলো। আজ একটু বাইরে যাবে ভাবছে, যদিও তার কাছে বাইরে যেতে বলতে ওই বারান্দা। রোদ্দুরের স্পর্শ এলে সারা গায়ে কি সব যেন বেরিয়ে যাচ্ছে, সারা শরীর যেন জ্বলছে। তার ঘরে এখন দুটো এসি লাগে, ঠান্ডা ভীষণ প্রিয় তার। আস্তে আস্তে আয়ুর মতন তার দেহের তাপ প্রতিরোধ ক্ষমতাও কমে আসছে আরো অনেক কিছু। আবার নতুন ডাক্তারবাবু নাকি মেঘনার কথায় তাকে ঔষধ দিয়েছে। তার নাকি এক বিশেষ চর্মরোগ হয়েছে। ডাক্তারি বিদ্যার মতে তার স্কিন ক্যান্সার হয়েছে, তবে এটা একটু অন্য রকমের। এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তার সারা দেহে, সৃষ্টি করে লাল লাল ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, খানিকটা ওই চিকেন পক্সের মতো। বিপদ হলো এই রোগ নাকি বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকারক, খুব নাকি ছোঁয়াচে। তাই তার কাছে মেঘনা বাচ্চাটাকে আসতে দিচ্ছে না এখন, পাশের ঘরে রেখেছে রোহিণীকে। আরও দিন দিনে কেটে গেছে, সব কিছুই এখন স্বাভাবিক হয়েছে, তবুও অনেক কিছুই অস্বাভাবিক। ধ্রুবর অন্তর্ধান রহস্য মেঘনাকে ব্যস্ত করে তুলল। কৌশিক ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশে গোল্ড মেডেলিস্ট। সংযোগ ওদের কিভাবে হয়েছে শোভন জানে না, তবে গভীর এক বন্ধন তাদের মধ্যে রয়েছে এটা উপলব্ধি করতে পেরেছে। অনেক ঝগড়া হয়েছে তাদের মধ্যে কৌশিককে নিয়ে, যদিও মেঘনা বলেছিল যে তেমন কিছু তাদের মধ্যে নেই, কেবল বন্ধুত্ব ছাড়া। কিন্তু ওদের ওই বন্ধুত্বের সীমারেখা কত দূর অবধি আছে সেটা সে জানতে পারে দেওয়ালের কান দিয়ে। বাথরুমে স্নান করতে করতে ওকে বলতে শুনেছে অনেকবার, আমাকে ক্ষমা করে দিও শোভন, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু এছাড়া আমার উপায় নেই। হ্যাঁ, ধ্রুবকে আমি কোনোদিন ভালোবাসিনি, তবে ও আমাদের কোম্পানির হেড সাইকোলজিস্ট আর হেড বসের কাছের বন্ধু। চাকরিটা রাখার জন্য না আমাকে ওর সাথে কৃত্রিম সম্পর্কে জড়াতে হচ্ছে। প্রতি মুহূর্ত ওর সাথে আমার শ্বাসরোধকারী মনে হয়, তবুও করতে হয়। কিন্তু কৌশিককে আমি মন থেকে ভালোবাসি, সেই কলেজ থেকে। বাবা মা দেখাশোনা করে বিয়ে ব্যতীত অন্য কিছুতে আমার বিয়ে দিতে রাজি ছিল না। কি করে পারবো আমি বলো তো আমার প্রেমকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসতে? যদি কোনোদিন সব কিছু তুমি জানতে পারো, সেদিন ক্ষমা করে দিও আমাকে শোভন, ক্ষমা করে দিও। যতবার এই রেকর্ডটা শুনি আমার ভেতরে কি যেন একটা ছিঁড়ে যেতে থাকে। প্রায় 1 মাস পর কৌশিক ফিরছে মুম্বাই থেকে। প্রতিবার প্রথমে সে আমাদের সাথেই দেখা করে, বলাই ভালো মেঘনার সাথে। হ্যাঁ ঠিক, ধ্রুবকে কিছু করতে আমার কোনো বাধা আসেনি, তবে কৌশিককে কিছু করতে আমার হাতটা যেন কেঁপে ওঠে।
তেমন কিছু ভাবনাও যেন আমি ভাবতেও পারি না। এর কারণ শুধু মেঘনা ওকে ভালোবাসে এমনটা নয়, সাক্ষাৎ মৃত্যুদ্বার থেকে আমাকে রক্ষা করেছিল। এই যন্ত্রণা ব্যাধির জীবনে আমি পরম মুক্তির নেশায় আত্মহত্যা করতে চেয়েছিলাম। সেদিন মেঘনা বাড়িতে ছিল না। কৌশিক সাড়া না পেয়ে দরজা ভেঙে আমাকে রক্ষা করেছিল। আমি ওকে মহান চোখে দেখি, তবে ওর মেঘনার উপর ভালোবাসাটাকে আমি 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 ঘৃণা করি। আবার ভাবি, মেঘনার দ্বিচারিতা হওয়ার মূল কারণ তো আমি নিজেই। ও তো ওর আকাশে ভালোই ছিল, আমি তো ওর নীল আকাশে অচিন মেঘ হয়ে এসেছি। দোষটা কি কেবল ওদের? কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। আমি যাচ্ছি, তোমার আর ওঠার দরকার নেই। মেঘনার কথা বাথরুম থেকে ভেসে এলো। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খোলার শব্দ হলো, তারপর মেন দরজাটার। আচ্ছা, বলছি এটা কি মেঘনা সেনের বাড়ি? কিছুক্ষণ নিস্তব্ধতার পর মেঘনা বলে উঠল, হ্যাঁ বলুন, আমি মেঘনা। নিচে একজনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আপনাকে বারবার দেখতে চাইছেন। আপনি তাড়াতাড়ি নিচে চলে আসুন। কিছুক্ষণ পর মেঘনা তাদের শোবার ঘরের সামনে এসে দাঁড়ালো। তার দু চোখে যেন তীব্র যন্ত্রণা ফুটে উঠেছে। রোহিণীকে বাপের বাড়ি রেখে এসেছে সে। এখানে নাকি অনেক সমস্যা, সে তাকে রাখতে চাইছে না এখানে। তবে মেঘনাও তাকে কোনো কিছুই খুলে বলছে না। কেন তাকে ঘরের বাইরে যেতে দিচ্ছে না সে? কেন তার শরীরে এত যন্ত্রণা? স্কিন ক্যান্সার কি এমনটা হয়? কেন তার নিজেকে অকারণে খুব ভরহীন মনে হয়? প্রায় 6 মাস হতে চলল। কেন তাকে ঘরের বাইরে বেরোতেই দেওয়া হয় না? কেন রৌদ্রের ছটা তার শরীরে দাবানল সৃষ্টি করে দেয়? এই মুহূর্তে হাসপাতালে চলে গেছে মেঘনা। আজকে মেন দরজার ওপার থেকে, অর্থাৎ দরজার বাইরের থেকে আটকে গেছে। একা থাকতে শোভনের আর ভালো লাগে না। মেঘনাকে বলেছিল যে একটা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। মেঘনা বলে স্মার্টফোনের রেডিয়েশন নাকি তার পক্ষে ভালো নয়। সে অনেক কষ্টে একটা কিপ্যাড ফোন কিনিয়ে আনিয়েছিল মেঘনাকে দিয়ে। সেই ফোনে ভাগ্যিস ব্লুটুথটা ছিল, কিন্তু তার ভেতরে যে প্রশ্নগুলো জেগে উঠেছে সেগুলোর নিবারণ হবে কি করে? কেন এমন অস্বাভাবিক জীবনযাপন? কেন এই সব চিন্তা করছে? আর এমন সময় তার হাত পা যেন হঠাৎ ঠান্ডা হয়ে এলো। দরজার সামনে ওরা কারা? ঘরের দরজার সামনে 6-7টা ছায়ামূর্তি, বিভৎস কুৎসিত তাদের রূপ। তারা আস্তে আস্তে তার বিছানার কাছে এগিয়ে আসছে। তাদের মধ্যে একজন ধারালো নখ ভর্তি দুহাত বাড়িয়ে দিয়ে তার দিকে উবু হয়ে সরে সরে আসছে। ভয়ে তার ভেতরটা কেঁপে উঠল একবার। সে চিৎকার করবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তা পারছে না। এটা কি তাহলে স্লিপ প্যারালাইসিস? না 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 না, সে তো এখন ঘুমোচ্ছে না। তাহলে আবার মাথার পেছনটায় তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করলো সে। ধীরে ধীরে যন্ত্রণাটা তার বাড়তে লাগলো, আর ঘন অন্ধকারে তার চোখের আস্তরণ দুটো ঢেকে এলো। শোভন, শোভন, এই শোভন। তার হুঁশ ফিরল কৌশিকের ডাকাডাকিতে। আরে শোভন, কি রে, কি হলো? এই তো চোখ খুলেছিস, বাঁচা গেল। শোভন কৌশিককে তার ঘরে তার এত কাছে দেখে একটু অবাক হলো। সে মনে মনে ভাবল,
ও ও এখানে এলো কি করে? আস্তে আস্তে এসে দু হাতের ওপর ভর করে উঠে বসলো। মনে মনে সে ভাবল, সে তো অজ্ঞান হলে প্রায় 2 দিনের আগে ওঠে না, কিন্তু আজ কি হলো? কেন কৌশিককে দেখে তার সারা গায়ে যেন জ্বালা করে উঠল। বাইরের জানালার দিকে তাকিয়ে সে বুঝল সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ঠিক ধ্রুবর মতন তার স্ত্রীর সাথে সম্পর্ক রেখে এখন তাকে দরদ দেখাতে এসেছে। সে দেখল মেঘনা সেখানে নেই। একবার ভালো করে চারিদিকটা চেয়ে দেখল, কান পেতে শুনবার চেষ্টাও করল। না, ঘরের আর কোথাও থেকে মেঘনার কোনো উপস্থিতি সে বুঝতে পারল না। সত্যিই নেই সেখানে। সে সামনেই একটা কাঁচের বোতল দেখতে পেল। মনে মনে ভাবল, এইটুকুই তার জন্য যথেষ্ট। তারপর সে বিছানা থেকে ধীরে ধীরে উঠে বোতলটার দিকে হাত বাড়ালো। সে বোতলটা তুলতে যাচ্ছে এমন সময় কৌশিকের কথায় তার ভেতরটা কেমন যেন নড়ে উঠল। শোভন, তুই এখনো কি কিছু অনুভব করতে পারছিস না? এই একটাই প্রশ্ন, এই একটাই প্রশ্ন প্রতিবার ও করে কেন? এই কথাটা শোভনকে বারবার ধরে নাড়িয়ে তোলে। সে হাতের বোতলটা যথাস্থানে রেখে বলল, না তো। কেন? একটা দীর্ঘশ্বাস ফেলল কৌশিক। তারপর কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। শোভন মনে মনে ভাবছে, আমি বুঝতে পারছি না কি ভুলে গেছি আমি। একই কথা কেন বলে ও? ওকে আমাকে কিছু বলতে চায়? দেখ শোভন, তুই চলে যা, এই জগৎ থেকে চলে যা। তুই প্রকৃতির সাথে খেলা করছিস। তোকে নিয়ে এমন কাজ করা হচ্ছে যা ঘোর প্রকৃতি বিরুদ্ধ। তুই এখনো বুঝছিস না, তাই না? কৌশিকের কথাগুলো কান দিয়ে ঢুকছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না সে। আসলে কৌশিক ঠিক কি বলতে চায়? এই 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 দাঁড়া দাঁড়া, ঠিক করে বল তো, কি বলতে চাইছিস তুই? একটু 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 খুলে বল না আমাকে। কৌশিক এবার নিজের পকেট থেকে ওর ফোনটা বের করলো। এই না না না, আমার সামনে স্মার্টফোন আনিস না। ওর থেকে খতরনাক রেডিয়েশন আমার স্বাস্থ্য বিগড়ে দেবে। তোকে কে বলেছে এসব? কে মানে? আমার স্ত্রী মেঘনা। আরে তোর বন্ধু রে। তারপর ওই যে ডাক্তার যে আমায় দেখছিল, সেও বলেছে। আচ্ছা শোভন, তুই তোর নতুন ডাক্তারকে দেখেছিস কখনো? আরে আরে মেঘনা তো বলে আমার নাকি ঘর থেকে বেরোনোই বারণ। একদিন চেষ্টা করেছিলাম, ব্যালকনিতে গিয়ে দেখে সারা শরীরটা যেন জ্বলে যাচ্ছিল রে। এই ঘরের বাইরে আমি বেরোতে পারছি না প্রায় 6 মাস রে। আমি ঘরের মধ্যেই আছি। কৌশিক শোভনের কথায় কান না দিয়ে সে নিজের ফোনটাতে কিছু একটা খুঁজে চলল। কি রে, আমার কথা শুনলি তো? হঠাৎ কৌশিক ফোন থেকে মুখটা সরিয়ে শোভনের চোখের সামনে ধরল মোবাইল স্ক্রিনের ছবিটা। একটা দুমড়ানো মোচড়ানো গাড়ির সামনে একটা রক্তাক্ত লাশ পড়ে আছে। মুখটা ঘোরানো বাঁদিকে, জামা কাপড় ভিজে গেছে রক্তে। সেই ছবিটাকে জুম করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার হাতটা কেঁপে উঠল। এ কি দেখছে সে? লাশটার মুখের সাথে তার মুখের কোনো অমিল নেই। তাহলে কি শোভন নিজেই? তাই তো তার মনে হচ্ছে। শোভন কৌশিকের দিকে তাকাতে দেখে সে বিছানায় বসে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। 6 মাস আগে ঠিক এমন একটা রাত্রে হাওড়ার ব্রিজে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্যাঙ্কার এসে ধাক্কা মারে তোদের গাড়িতে। তোদের গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। মেঘনা কোনো মতে বেঁচে গেলেও তুই আর তোদের মেয়ে পারিসনি। মনে পড়েছে?
তোর বিকৃত দেহ উদ্ধার করা হয় সেই গাড়ির ধ্বংসস্তূপ থেকে। মেঘনা কিছুটা তোকে ভালোবেসে আর তার থেকে বেশি তোর এত বড় সম্পত্তিকে ভালোবেসে এই মারাত্মক পদক্ষেপটা নিয়ে ফেলে। তখন সাহায্য করলেও এখন বুঝতে পারছি ভুল হয়েছে আমার। তুই তো জানিস তোর গ্রামের বাড়ির দিকে একটা ভালো তান্ত্রিক ছিল, বলা ভালো অতি ভালো। মৃত আত্মাকে ডেকে এনে মৃতদেহে প্রবেশ করিয়ে তাকে আবার পুনর্জন্ম লাভ করাতে পারে সে। সম্পত্তির লোভে মেঘনাকেই অপ্রাকৃতিক কাজের থেকে বিরত রাখতে পারেনি, তবে অনেক কাঠখড় পুড়িয়ে তা লাভ করা গেছে। প্রতি পূর্ণিমায় তুই মৃত্যুবরণ করবি, আবার তুই 2 দিন পর জেগে যাবি। যদি তার দেওয়া সবুজ গুঁড়ো ঘুমের ওষুধের পরে তোকে খাইয়ে দেওয়া হয়। আমি জানি তোর মধ্যে অনেক প্রশ্ন জমাট বাঁধছে। এবার নীরব হয়ে শোভনের থেকে ফোনটা কেড়ে নিল কৌশিক। ক্যামেরার অ্যাপটা খুলে সে তার দিকে তুলে ধরল। ফোনের স্ক্রিনে শোভন দেখতে পাচ্ছে কিছু একটা, তবে নিজেকে দেখতে পাচ্ছে না। নিজের মতো কোনো অবয়ব সেই স্ক্রিনে নেই, যেন এক বহুদিনের পচন ধরা দেহ, তবে জীবন্ত, ঠিক যেমনটা স্লিপ প্যারালাইসিসে সে দেখে থাকে। হঠাৎ করেই তার হাত থেকে ফোনটা পড়ে গেল বিছানার ওপর। ঘরে কোনো আয়না নেই, কোনোদিনই ছিল না। মেঘনার সব নিষেধাজ্ঞার কারণ যেন অকারণেই স্পষ্ট হয়ে এলো শোভনের কাছে। তোর কি কোনো কিছু ছন্দহীন মনে হচ্ছে না? মেঘনা বাড়িতে আয়না রাখে না, তোকে স্মার্টফোন ব্যবহার করতে দেয় না, বাইরে একটুও বেরোতে দেয় না, তোর ব্যবসা অফিসের সব ভারও নিজে নিয়ে নিল। অথচ আগে ও ব্যবসার নাম শুনলে ভয়ে কাঁপত। তোকে শুধু নিরামিষ খেতে দেয়, এক গাদা ওষুধে তোকে রেখেছে। রোহিণীকে সেই যে রেখে এসেছে ওর বাপের বাড়িতে, আর নিয়ে আসে না এখানে। এসব বুঝিস না এখনো? কৌশিকের কথায় তার হাত পা আরও ঠান্ডা হয়ে আসছে। ও যা বলছে সব ঠিক, সব সব কিছুই ঠিক। চল, আমার সাথে যাবি, চল। কোথায় যাব? তার স্বরে আতঙ্ক পরিপূর্ণ। সে কিছুই বুঝতে পারছে না। সে শুধু মোহগ্রস্ত হয়ে অনুসরণ করতে লাগলো। কৌশিকের পিছু পিছু মেন গেট অবধি গেল। না না, আমি বেরোবো না, আমি বেরোবো না। চিন্তা নেই, না না না, রোদ্দুরের সামনে তোকে আমি নিয়ে যাব না। আমি বেরোবো। বাইরে বেরিয়ে পাশের ফ্ল্যাটের কলিং বেলটা জোরে কয়েকবার টিপল। দরজা খোলার আওয়াজ হতে কৌশিক সরে গেল, কিন্তু শোভনকে ইশারায় একইভাবে দাঁড়িয়ে থাকতে বলল। ঘরের গেটটা খুলে গৃহিণী সোজা এদিক ওদিক তাকিয়ে কয়েকটা কটাক্ষ উক্তি ব্যবহার করে গেটটা বন্ধ করে দিল। তিনি এমনভাবে দরজাটা বন্ধ করে দিলেন যেন গেটের সামনে তিনি কাউকেই দেখতে পাননি। শোভন যেন ওনার সামনে উপস্থিত নেই। এবার ভয়টা তার গলা অবধি চলে এসেছে, যেন তার আর নিঃশ্বাস পড়ছে না। দেখলো কৌশিক মাথা নিচু করে তার দিকে তাকিয়ে আছে। দেখ, তুই আর পার্থিব জগতের বাসিন্দা নোস। তোর এখানে আরও কিছুকাল থাকার অভিলাষ, মেঘনা ও রোহিণীকে আরও ভালোবাসার আকাঙ্ক্ষাই মেঘনা কাজে লাগিয়ে তোকে এখানে আবদ্ধ করে রেখেছে, শুধু তোর সম্পত্তি ভোগ করবে বলে। তোকেও বিকলাঙ্গ করে রেখেছে, বুঝলি? বিকলাঙ্গ। প্রতি মুহূর্ত তোকে এখানে কষ্ট পেতে হচ্ছে শুধু ওর লোভের ফলে। তুই এখানে থাকলে প্রেত লোকের ছায়া এখানে এসে তোর ও তোর পরিবারের ক্ষতি করবে। বোঝ শোভন, ও চলে আসার আগে আমি সব প্রকাশ করছি তোর সামনে। আচ্ছা, তুই বস, এখানে একটু বস। শোভনকে ঘরে রেখে কৌশিক মেন গেট আটকে সিঁড়ি দিয়ে নেমে গেল। শোভনের মাথার পেছনটা আবার খুব ব্যথা করছে। অবশ হয়ে আসছে তার সারা শরীর।
এমন সময় হঠাৎ আবার মেন গেটটা খোলার শব্দ হলো। কৌশিক ছুট্টে ঘরের ভেতরে এসে বিছানায় বসলো তার পাশে। নিজের ফোনটা সামনে এনে এখনই তুলে আনা একটা ছবি তাকে দেখালো। দেখ। কৌশিকের কথায় সে তার মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকালো। দেখল স্ক্রিনে ভেসে উঠেছে তাদের ফ্ল্যাটে 3 তলায় ঠিক তাদের জানালা বরাবর এক জোড়া দীর্ঘ রেখা নেমে গেছে বাদামি রঙের। সে রেখা মাঝে মাঝে যেন ক্ষীণ হয়ে পড়েছে। একটু ভালো করে দেখলে যে কারো হাড় হিম হয়ে আসবে। নিচ থেকে রেখাটা শুরু হয়ে ওপরে উঠেছে, ঠিক যেন কেউ মাকড়সার মতো দেওয়াল বেয়ে উঠেছে অনেকবার। আর তারপর রেখাটা শেষ হয়েছে ঠিক শোভনের জানালার কাছে এসে। বাদামি রেখাগুলো আসলে শুকনো রক্তের চাপ। তাদের ওই জানালা প্রায় খোলাই থাকে। ফোনটা বিছানায় রেখে শোভন কৌশিকের দিকে তাকালো। তার মনের ভেতরে সব স্বচ্ছ হয়ে আসছে এখন। কেন সে ঘুমিয়ে বা না ঘুমিয়ে স্লিপ প্যারালাইসিস অনুভব করে, কেন মাঝে মাঝে নিজেকে খুব হালকা বোধ করে, কেন রোদ্দুর তার কাছে অসহ্য হয়ে পড়ে, এই ঘরের বাইরে কেন তাকে বেরোতে দেওয়া হয় না, কেন তার শারীরিক ও মানসিক কষ্ট এত বেশি, শুধুমাত্র তার সম্পত্তি লাভ করার জন্য তাকে জীবন্ত লাশ করে রাখা। দেশের বাড়িতে তোর যে প্রচুর জমির ভাগ আছে সেখানে উইল করা আছে, যদি তোর মৃত্যু ঘটে তবে তার ভাগটা সরকার বিকলাঙ্গ সম্প্রদায়কে দিয়ে দেবে। আর বাকি তোর কাকার ভাগটাও একই পরিণতি হবে তার মৃত্যুর পর। তোর কাকা অবিবাহিত, এত বড় সম্পত্তি হারাতে চায়নি মেঘনা। তবে হ্যাঁ, সে উইলে এটাও লেখা আছে, যদি তোর মৃত্যুর আগে তুই তোর বিবাহিত স্ত্রীকে ও তোদের সন্তানকে লিখে দিয়ে যাস তবে কোনো অসুবিধা হবে না। কিন্তু তার আগেই তুই মারা গেলি, সই বা সম্মতি দেওয়ার আগেই। তাই তোকে ও এখানে জীবন্ত মৃতদেহ করে রেখেছে সেই তান্ত্রিকের সাহায্যে। অনেক ঝুট ঝামেলার পর কোর্ট পেপারস তৈরি হয়েছে, আজকের মধ্যেই হয়তো তোকে দিয়ে সই করিয়ে নেবে। কৌশিকের কথায় তার জীবনহীন চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে লাগলো। এ কি বাস্তবের সম্মুখীন হতে হচ্ছে আজ তাকে? ধ্রুবগুপ্ত কোনো ডাক্তার ছিল না, ও কেবল তোর গ্রামের সেই শ্রেষ্ঠ তান্ত্রিকের অনুচর। আসলে তোকে তো কোনোদিন কোনো ডাক্তারকেই দেখানো হয়নি। একটু বোঝ তুই, ও যা চাইছে ওকে তুই দিয়ে দে। তুই মুক্ত হয়ে যা, তুই মুক্ত হয়ে যা রে শোভন, মুক্ত হয়ে যা। কৌশিকের ভেজা চোখ সে কোনো দিন দেখেনি। সে বুঝতে পারল তার সামনে আর একটাই পথ খোলা আছে। সে কিছু বলতে যাবে এমন সময় দেখে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে তার স্ত্রী মেঘনা। শোভন মেঘনাকে কিছু বলতে যাওয়ার আগেই মেঘনা শোভনের সামনে প্রায় মন্ত্রমুগ্ধের মতো এসে দাঁড়ালো। তার পায়ের কাছটায় এসে বসল। মেঘনাকে যে অনুশোচনা ঘিরে ধরতে পারে এটা সে ভাবতেও পারেনি। প্রতি মুহূর্ত কাটছে আর সে বুঝতে পারছে যে সে আসলে জীবন্তই নয়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আবার ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে আসছে। সে এখন সামনের মানুষের অনুভূতি পড়তে পারে অনায়াসে। এবার মনে হতে লাগলো ব্লুটুথ মাইক হয়তো সে লাগায়নি কোনোদিনই। ভূতেদের মতন দূরের বার্তালাপ শুনতে সক্ষম সে। শোভন আবছা দৃষ্টিতে দেখল মেঘনা বারবার কৌশিকের দিকে আর তার দিকে তাকাচ্ছে। মেঘনার ডান গাল বেয়ে তরল বিন্দু একটা পড়ল শোভনের বাম পায়ের পাতার উপর। আমাকে আমাকে ক্ষমা করে দিও শোভন। আমি জানি আমি ভুল নয়, অপরাধ করেছি। তাও বলছি আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও।
আমি টাকার লোভে সব করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ভালোবাসি না এটা কিন্তু নয়। প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দিও। তোমার তোমার ওই গ্রাম থেকেই আমি খোঁজ পেয়েছিলাম ওই তান্ত্রিকের। ওনাকে নিজের সমস্যা বলতে উনি উনি এই সুরাহা দিয়েছিলেন, কিন্তু উনি এটা বলেছিলেন যে তুমি মারা গেছো, এটা তুমি বিস্মৃত হয়ে যাবে। তবে যেদিন মনে পড়বে সেদিন তুমি আর এখানে থাকতে পারবে না। তোমার এত কষ্ট, এত যন্ত্রণা, দুঃখ সব আমার জন্যে, আমার লোভের জন্যে। আমাকে ক্ষমা করে দিও শোভন। বিশ্বাস করো, এই কাজের পেছনে আমার আরো একটা উদ্দেশ্য ছিল, তোমার সান্নিধ্য। আমাকে পারলে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমাকে। মেঘনা শোভনের পা ছুঁতে যাবে, কিন্তু শোভন তাকে তা করতে দিল না। বিছানা থেকে নেমে সে বারান্দায় এসে দাঁড়ালো। রোদ্দুরের আস্তরণটা পড়ে আছে ঠিক তার কয়েক হাত দূরে। কয়েকটা কাগজে নিজের সই করে দিল, যেমনটা মেঘনা চেয়েছিল। রোদ্দুরে গেলে সত্যিই খুব যন্ত্রণা করে তার সারা শরীরে, যেন দাবানল লেগে যায় তার সর্বাঙ্গে। তাও তাকে আজ যেতেই হবে ওই রোদ্দুরে। পেছন ফিরে না তাকিয়ে সে হেঁটে এগিয়ে গেল রোদ্দুরের দিকে। রোদ্দুরের সামনে আসতেই তার গোটা শরীরে যেন সত্যিই দাবানল লেগে গেল। তার চোখ, নাক, মুখ, চুল, হাত, পা সব যেন পুড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণা হচ্ছে তার। প্রতিটা লোমকূপ থেকে অগ্নিশিখা বেরিয়ে আসছে। সে ঘুরে তাকালো পেছনে। কৌশিকের পাশে দাঁড়িয়ে মেঘনা। এই মুহূর্তে শোভনের দেখতে প্রচণ্ড অসুবিধে হচ্ছে, তাও সে যেন বুঝতে পারছে যে ওরা যেন মুচকি মুচকি হাসছে। সে নিজেই জানে না এ নিয়ে কতবার তাকে এই মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে শোভন এর আগেও অনেক যন্ত্রণা সহ্য করেছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সে যন্ত্রণা সহ্য করে চলেছে। তবে এবারের ব্যথাগুলো আর তার ক্ষতগুলো যেন দগ দগ করছে। পুরনো স্মৃতি বলে কিছুই তার মনে আসছে না। তবে তার শুধু মনে হচ্ছে ওরা বেশ ভালো আছে, ওরা খুব ভালো থাকবে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ব্যালকনিতে বসতে গেল, কিন্তু হঠাৎ করেই রেলিংয়ে ধাক্কা খেল তার মাথাটা, আর সারা শরীরটা নিচে ঝুঁকে গেল। তখন মেঘনার ছবি ছাড়া আর কিচ্ছু তার মাথায় এলো না। আস্তে আস্তে সেটাও আর দেখতে পারল না সে। সব কেমন যেন কালো হয়ে এলো। মাথার পেছনে জোরে একটা আঘাত অনুভব করলো। তারপর তীব্র যন্ত্রণা, আরো যন্ত্রণা, আরো তীব্র। তারপর আর কিচ্ছু জানে না। পুনরায় সেই দীর্ঘ কালো আস্তরণটা তার চোখের সামনে একটু একটু করে ঢেকে এলো। সে যে মরতে চলেছে এবার ঠিক সেটা সে বুঝতে পারল। ফ্ল্যাটের বাকিরা একটা আগুন মাখা দেহ ছটপট করছে বাগানে দেখে ছুটে সেই স্থানে এলো। সবাই বৃত্তাকারে ঘিরে ধরেছে দেহটাকে। না, সেটা আর দেহ নেই, বরং লাশে পরিণত হয়ে গেছে। জল দেবার পর অনুধাবন করা গেল যে সেই ব্যক্তি আর বেঁচে নেই। অনেকেই দেখেছে যে 3 তলার মিস্টার শোভন সেনের রুমের ব্যালকনি থেকে কিছু একটা জ্বলন্ত অবস্থায় নিচে পড়ছে। ইতিমধ্যে সেই রুমের মিসেস মেঘনা সেন অর্থাৎ শোভন সেনের স্ত্রী সেখানে এসে উপস্থিত হয়েছেন, আর তার সঙ্গে একজন সঙ্গী। লাশটা এখন স্থির, তবে সেটা এতটাই পুড়ে গেছে যে ঠিক বোঝা যাচ্ছে না সেটা কার লাশ। মেঘনা সেনের কথা শুনে ও লাশটাকে ভালোভাবে পরীক্ষা করতে বোঝা গেল সেটা আসলে
মেঘনা সেনের স্বামী অর্থাৎ শোভন সেনেরই দেহ। সবার চোখে তখন আতঙ্ক আর সাথে বিস্ময়। কলকাতার মতো একটা ব্যস্ত শহরে কার ঘরে কি হচ্ছে সেটা জানা সম্ভব হয়ে ওঠে না, যদিও সবার মনে জমে থাকা একটা কৌতূহল ছিল। আমাকে আমাকে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনারা সবাই। এই কারণেই আমি কোনো দিন নিজের স্বামীকে ফ্ল্যাটের বাইরে আসতে দিতাম না। ওর যা চাহিদা ছিল সব আমি পূরণ করার চেষ্টা করেছি, তবে জানি না কতদূর পেরেছি। গাড়ি দুর্ঘটনার পর নিজের মেয়েকে হারিয়ে ওর 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 মানসিক ভারসাম্যে দীর্ঘ আঘাত লেগেছিল। নিজেকে নিজের মধ্যে সামলে রাখতে পারতো না। প্রথমে অল্প অল্প হলেও ধীরে ধীরে না ও যেন বদ্ধ উন্মাদ হয়ে পড়লো, জানেন তো। উল্টো পাল্টা কথা বলতে আরম্ভ করলো, আমার গায়ে হাত তুলতো। এই দেখুন না আমার গায়ে কত আঘাতের চিহ্ন, কত দাগ। মাত্রাটা এতটাই হয়ে পড়লো যে কোনো সাইকোলজিস্ট ওকে দেখার জন্য রাজি হচ্ছিল না। সত্য, মেয়েকে হারিয়েছি, তারপর স্বামী এমন হয়ে গেল। আমার জীবনটা যে কেমন দুর্বিষহ হয়ে উঠলো সেটা নিশ্চয়ই আর আপনাদেরকে বলে বোঝাতে হবে না। শেষে অনেক চেষ্টা করেও পারলাম না। ওর মাথা ঠিক নেই জানা সত্ত্বেও আমি আমার এই বন্ধুকে রেখে গিয়েছিলাম ফ্ল্যাটে, যাতে ও কোনো মতে কিছু করে না বসে। কারণ অনেকদিন ধরেই ওর মাথার মধ্যে ওই সুইসাইডের চিন্তা ভাবনা আসছিল, জানেন তো। আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সারাক্ষণ ওই গায়ে কি সব লাগিয়ে রাখতো আর পাগলের মতো চিৎকার করতো। আমি আজ একটু বেরিয়েছিলাম আমার বন্ধু কৌশিককে রেখে। আমি ঢুকতেই আমার সামনে নিজের গায়ে আগুন দিয়ে ঝাঁপ মারলো ব্যালকনি থেকে। আমি পারলাম না বাঁচাতে, আমি পারলাম না। গোটা পৃথিবীটাই শেষ হয়ে গেল আমার কাছে, সব শেষ হয়ে গেল। মেঘনা কান্নায় ভেঙে পড়তে তার পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক অর্থাৎ কৌশিক তার দু কাঁধে মৃদু একটা চাপ দিল। বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়। সবাই লাশটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। সত্যি, ঠিকই তো। অনেকে শুনেছে মাঝরাতে তাদের রুম থেকে আতঙ্কের সেই চিৎকার। সেটা যে বিকৃত কোনো মস্তিষ্কের কাজ এটা বুঝতে কারোরই বিলম্ব হওয়ার কথা নয়। সবার মুখে মুখে একটা কথা ঘোরাফেরা করতে লাগলো। মেঘনা তার মুখ তুলে অশ্রু ভরা দৃষ্টি দিয়ে সবার দিকে তাকালো। এবার তার পাশে দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটির দিকেও তাকালো সে। কৌশিক এবার তার হাতটা শক্ত করে ধরল। মেঘনার সারা মুখে সবার জন্য দুঃখ ফুটে উঠলেও কৌশিকের জন্য তা হাসির সমান। প্রায় সপ্তাহ দুয়েক কেটে গেছে। সব ঝুটঝামেলাও ঘুচে গেছে এখন। সেদিন রাত্রে মেঘনা চিকেন কষা করেছে। হ্যাঁ, বেশ রসিয়ে কষিয়ে রান্না করেছে সেদিন। রান্নাঘরে ঢুকে কৌশিক তার কাঁধে হাত রাখল। ওরে একটু কম করে, কষা গন্ধ ছড়িয়ে পড়লে সবার সব বুঝতে বাকি থাকবে। আরে কোনো চিন্তা করিস না, আমি সব দরজা জানলা ভালো করে বন্ধ করে রেখেছি। আরে যার মৃত্যু কামনা করে এসেছি এতদিন ধরে, তার জন্য ওইসব অসুচ টসুচ মেনে কি হবে বলতো। কিন্তু তুই এমন ভুতুড়ে ক্রিম পেলি কোথা থেকে বলতো? তোকে না কতবার বলেছি ওটা কোনো ভুতুড়ে ক্রিম নয়, হাইপার অ্যাক্টিভ সোডিয়াম ক্রিম। খুবই গুপ্ত এটা, এবং চেনাশোনা ছাড়া সেটা লাভ করা সহজ কথা নয়। আমার খুব কাছের বিজ্ঞানী বন্ধু অ্যালবার্ট ওটা তৈরি করেছে। এদেশে ওটা এখনও তেমন কেউ জানে না, কিন্তু পশ্চিমে এটার অনেক চল আছে। যে কোনো ব্যক্তির সারা শরীরে ওটা লাগিয়ে দিলেই
রোদের স্পর্শে এলে একটা চরম বিধ্বংসী রিয়াকশন হয়ে যায়, যার ফলে আগুন তৈরি হবে, আর আস্তে আস্তে সেটা ক্যান্সারের মতো সারা দেহে ছড়িয়ে পড়বে। শুধু এই নয়, ওই ক্রিমের গন্ধ যে যত কাছ থেকে শুকবে তার তত হ্যালুসিনেশন হবে, ভয়ঙ্কর হ্যালুসিনেশন। পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে পড়বে ধীরে ধীরে। রুমি বুড়িটাকে বলে দিয়েছিস তো? ওর ওই গিয়েও বাচ্চাটার জন্য 2 লাখের বেশি পাবে না। আরে হ্যাঁ হ্যাঁ, দিয়ে এসেছি বাচ্চাটাকে। আর শোন না, 2 লাখ না রে, ওই 1.5 লাখেই হয়ে গেছে। বাহ মেঘনা, তোর জুড়ি মেলা ভার রে, পাক্কা বিজনেস মাইন্ড তোর। এ বাজারে অমন না হলে না চলে না, বুঝলি? তবে ধ্রুবটার জন্য না সত্যি খারাপ লাগে। বেচারা আমাদের উপকার করতে গিয়ে নিজেই চলে গেল শোভনের আগে। শোভন ভেবেছিল ওই ব্লুটুথ মাইক লাগিয়ে আমাদের কথা শুনবে। আজ তো গান্ডু একটা শালা। আরে ও তো এটা জানতোই না যে ওর আগে আমি ঘরে সিসিটিভি লাগিয়ে রেখেছিলাম ওর চলাফেরার ওপর নজর রাখতে। কেমন জেনে বুঝে ব্লুটুথ মাইকের সামনে এসে তোর সাথে ধ্রুবর সাথে কত কথা বলেছি, তা আমি নিজেই সব ভুলে গেছি। তবে যাই বলিস, আমি কিন্তু এতটুকু কষ্ট দিতে ছাড়িনি ওকে। ঠিক বলেছি না? কৌশিকের হাতে তালি মারল মেঘনা। সে কি উল্লাস! তাদের যেন বহু পরিশ্রমের পর তারা মহৎ কিছু লাভ করেছে। তোর বন্ধুরই তৈরি করা অ্যাপ যা মানুষের তোলা ছবিকে অবিকল পিশাচের ন্যায় করে দেয়। বাপরে, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম ওটা ইউজ করে। তারপর তুই ওই পাশের ফ্ল্যাটের ওই কাকিমাকে যেভাবে ম্যানেজ করেছিস না, আরে তোর সত্যি দম আছে। তবে সব থেকে তুই যেভাবে ম্যানেজ করলি ওই পুলিশদের, সত্যি তোকে হ্যাটস অফ রে, হ্যাটস অফ টু ইউ। ভাব, শুধু একবার ভাব, 9 করে 7 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি পেয়েছি। বাপরে বাপ, বিশ্বাসই করতে পারছি না আমি। মেঘনার কথা মন দিয়ে শুনছে কৌশিক। মেঘনার থেকেও যেন কৌশিকের চোখের উজ্জ্বলতা আজ একটু বেশিই মনে হচ্ছে। ধ্রুবদা ওষুধগুলো কিন্তু সত্যি দুর্দান্ত কাজ করেছে মায়ের। এই স্লিপ প্যারালাইসিস কাকে বলে আর তার আতঙ্ক যে কি হতে পারে, সেটা আমি ওর স্ত্রী না হলে বুঝতেই পারতাম না কোনোদিন। আরে আমার তো এখনো মনে হয়, যদি হাওড়া ব্রিজে অ্যাক্সিডেন্ট হওয়ার দিন গাড়িতে আমি সেদিন বাঁ দিকে না বসে ডান দিকে বসতাম, অথবা সামনে বসতাম, তাহলে তো এতদিনে আমার যে কি হতো তা আমি নিজেও জানি না। মেঘনার কথা মন দিয়ে শুনছিল কৌশিক। তারপর হঠাৎ তাকে থামিয়ে বলল, চল খেয়ে নি। মেঘনা তার উত্তরে মৃদু একটা হাসি হাসল। রাতের খাবার খেয়ে বিছানায় শুতে যাচ্ছে এমন সময় কৌশিক বলল, আমি যে তোর সাথে রাত দিন কাটাচ্ছি, ফ্ল্যাটের বাকিরা কি বলে না বলে সেটাও তো দেখতে হবে। এটা আমেরিকা বা লন্ডন নয়, এটা ভারত। শোন, কয়েক মাস যাক, তোর আর আমার সম্পর্ক সবার কাছে আমিই নিয়ে আসবো, বুঝলি? আর তুই তো জানিস অজুহাত আমি ভালোই দিতে পারি। তার উপর শোভন তো নিজেই বলে গেছে, মেয়েরা নাকি প্রথম থেকে সব কিছুতেই প্রথম। দুজনে বিছানায় শুয়ে টিউবলাইটটা অফ করে দিল আর বেগুনি রঙের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিল। এই জলমল সব পাল্টে দিয়েছিস তো? মানে যেগুলো ওকে খাওয়ানো হতো সেগুলো সরিয়ে রেখেছিস তো? এই তোর কি আমার উপর এটুকুও ভরসা নেই না কি রে? আরে না না, আমি এমনি বললাম। এই কয়েকটা দিন দুজনের অনেক খাটনি হয়েছে, তার উপর আজকেই মিটল সমস্ত ঝামেলাটা। ঘুমটা যেন না চাইতেই দু চোখের ওপর ভর করে এলো তাদের। ঘড়ির কাঁটাটা 1টার দিকে ছুটে চলেছে। শীত ছিঁড়ে বসন্ত ঢুকতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ শুধু মেঘনার ঘুমটাই ভেঙে গেল। পাশে শুয়ে আছে তার ভবিষ্যৎ কৌশিক। তৃষ্ণায় তার গলা যেন টিপে আসছে। সে বিছানা ছেড়ে উঠতে যাচ্ছে, সে উঠতে পারছে না। পাশে টেবিলের ওপর রাখা জলের বোতলটা যেন দুটো শয়তানের চোখ বার করে তার দিকে
বিদ্রূপ সুরে দেখছে। সে নিজের শরীরকে সজোরে নাড়া দিতে চাইল, কিন্তু হলো না। এক চুলও নড়াতে পারল না তার দেহটাকে। ঠিক যেন মনে হচ্ছে দুই চোখ আর মস্তিষ্ক ছাড়া তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর বেঁচে নেই। মনে হচ্ছে যেন গোটা শরীরটা তার ধীরে ধীরে মিশে যাচ্ছে বিছানার সাথে। কিছুক্ষণ পর মেঘনার বোধ হলো তার দুটো চোখই যদি জীবিত না হতো, অথবা যদি অন্ধ হতো, তাহলে ভালোই হতো। গোটা ঘরের মধ্যে এক মায়াবী বেগুনি বাতি জ্বলছে। ঘরটাকে ঘিরে ধরে আছে সেই বেগুনি রঙের কিরণমালা। এবার সে জানালার দিকে তাকালো। খোলা জানালার রেলিং আঁকড়ে 10টা আঙুল। এই মুহূর্তে সে শুনতে পাচ্ছে নিজের আতঙ্কিত হৃদস্পন্দন। হ্যাঁ, সেটা ছড়িয়ে পড়ছে গোটা ঘর জুড়ে। জানালার ওপারে কালো কঙ্কালসার আঙুলের দল। আস্তে আস্তে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এবার দুটো হাত ঢুকে এলো জানালা দিয়ে। এরপর শুকনো লম্বা লম্বা চুলে ঢাকা একটা শীর্ণ মুখ। গোটা দেহটা ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকে আসছে তার ঘরের মেঝেতে। আর ঘরের মেঝেতে ঢুকতেই সেটা দাঁড়িয়ে পড়ল সোজা তার চোখের সামনে। ছিন্ন বস্ত্রে আবৃত সে পুরুষের দেহ জীবন্ত মৃতদেহের অধিক কিছুই বলার উপায় নেই। যেন রক্ত মাংস ছাড়া শুধু চামড়া আর হাড়ের সে দেহ। শরীরে বসে আছে বহুকালের ক্ষতচিহ্ন। পচন ধরা রক্তের ধারা বইছে তার সমস্ত ক্ষতগুলো থেকে। বেগুনি আলোতে সেটা যেন বিভীষিকা হয়ে উঠছে। চোখ দুটো কালো কোঠর, কোনো মণি বা সাদা কোনো গোলক জাতীয় কিছুই নেই। কালো দুই কোঠরে জ্বলছে দুই ক্ষুদ্র সাদা বিন্দু। মেঘনা আর তাকিয়ে থাকতে পারছে না। নিঃশ্বাস যেন তার বন্ধ হয়ে আসছে। বুকের কাছে কিছু একটা যেন জমাট বেঁধে আসছে ধীরে ধীরে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে যেন। কিছুক্ষণের মধ্যেই সব কেমন যেন পাল্টে গেল। সেই ছায়ামূর্তিটা 4 পায়ে হাঁটতে শুরু করেছে। যে দেওয়ালে বেগুনি ল্যাম্পটা জ্বলছিল সেই দেওয়াল বেয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছে সেই ছায়ামূর্তিটা। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সেই ল্যাম্পটাকে সে কামড় দিল। কয়েকটা শব্দে ল্যাম্পের কাঁচের টুকরোগুলো ভেঙে নিচে পড়তে লাগলো। আর তৎক্ষণাৎ ঘরটাতে শুধুই অন্ধকার আর গভীর অন্ধকার। মেঘনা কৌশিককে নিজের সর্বশক্তি দিয়ে ডাকার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে পারছে না। তার স্থির মনে হচ্ছে যেন নিজের স্বর ওই অশুভ নিস্তব্ধ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে যেন ঘাড় ঘোরাতে পারছে না। অনেক কষ্ট করে এসে পাশ ফিরে তাকালো। কৌশিক গভীর নিদ্রায় মগ্ন। সে আবার সেই দেওয়ালের দিকে তাকালো। না, আর কিছুই দেখা যাচ্ছে না। গেল কোথায় সেই মূর্তিটা? মাটিতে একটা খসখস শব্দ হচ্ছে। হঠাৎ কোনো এক অদৃশ্য বল তার দৃষ্টিকোণ সরিয়ে নিয়ে গেল বিছানার কাছে। হাড় হিম হয়ে এলো তার। ধারালো নখগুলো বিছানায় ঢুকিয়ে দিয়েছে একটা ভয়ানক ছায়ামূর্তি। কি ভয়ানক তার সেই দৃষ্টি! আস্তে আস্তে আবার সে দাঁড়ালো সেই ছায়ামূর্তিটা। দুহাত দিয়ে আলতো আলতো করে মেঘনার বুক আর হাতের ওপর সে হাত বোলাতে লাগলো। কালো কুৎসিত সে হাত, তার থেকেও কুৎসিত ও বিভৎস তার পচা চামড়ায় ঘেরা আঙুলের নখগুলো। কিন্তু এ কি? সে তো কোনো স্পর্শ অনুভব করতে পারছে না। এবার সে একইভাবে উঠে তার বুকের ওপরে বসলো। দুহাত প্রসারিত করলো তার গলা জুড়ে। কিন্তু এটা কি দেখছে সে? তার হাত স্বাভাবিকের থেকে আরো আরো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এবার সে অনুভব করতে পারছে কয়েকটা ধারালো নখ তার গলা আর কাঁধটা চেপে ধরেছে। তার শ্বাস প্রশ্বাস যেন প্রায় বন্ধ হয়ে আসছে। চোখের সামনে সবকিছু কেমন যেন
ঘোলাটে দেখাচ্ছে তার। শুধু দুটো কোঠর আর তার ভেতরে দুটো ক্ষুদ্র মণি, এটা ছাড়া আর কিছুই যেন সে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই সব কিছু কেমন যেন বদলে গেল। কাঁধ ও গলার চামড়া যেন তার ছিঁড়ে আসছে, রক্তে ভেসে যাচ্ছে গোটা তার বিছানা। তার আর কোনো যেন শক্তি অবশিষ্ট নেই সেই অশুভ শক্তির সঙ্গে লড়াই করার। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে তার গোটা শরীরটা। তবে না জানি কোনো এক অজানা ভয়ে তার বুকটা কেঁপে উঠছে অস্বাভাবিকভাবে। না, নিজে থেকে তার বুকটা কাঁপছে না, যেন কেউ জোরে জোরে কাঁপাচ্ছে তার বুকটা। সে অনেক কষ্টে, বহু চেষ্টায় সে তার চোখটা খুলল। তার মনে হচ্ছিল যেন তার ভেতরে রক্তের আর প্রাণশক্তির কেবল অন্তিম বিন্দুটুকুই রয়ে গেছে। তাও সে অনেক চেষ্টা করে তাকালো একবার। এই কি সব বিড়বিড় করছিস তুই? কি হয়েছে তোর? এই কি হলো? কি হলো? কৌশিকের কথা কানে বাজতেই ধড়ফড় করে উঠে বসলো মেঘনা। সারা শরীর ঘামে চুপচুপ করছে, সারা গায়ে অসহ্য ব্যথা, প্রধানত কাঁধের কাছটায়। তারপর সে বিছানায় উঠে বসে কৌশিককে সমস্ত ব্যাপারটা খুলে বলল। ভ্রু দুটো কৌশিকের জোড়া লেগে গেছে তখন। তারপর সহস্র ঢেউ খেলে গেল তাদের দুজনের মধ্যেই। তুই তুই কি সব বলছিস? ঠিক করে দেখ, এখানে না ল্যাম্পের টুকরো, না কোনো ছায়ামূর্তি আছে। শোভনের ভূত কি তোর মাথায় চাপলো নাকি? আরে আরে না না, ওই স্লিপ প্যারালাইসিস নিয়ে এত চিন্তা করেছি যে আমার উপরে সেটা বর্তালো মনে হয়। পাশের টেবিল থেকে জলের বোতল নিয়ে জল খেয়ে কৌশিকের উদ্দেশ্যে সে বলল, এই রান্নাঘর থেকে একটু জুস করে নিয়ে আয় না রে প্লিজ। আচ্ছা, নিয়ে আসছি। মেঘনার কথাটা শেষ হতেই কৌশিক সোজা রান্নাঘরে চলে গেল। জুস তৈরি করা হয়ে যেতে সবুজ রঙের সেই গুঁড়োর কৌটোটা খুঁজতে শুরু করলো কৌশিক, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কৌশিক মনে মনে ভাবছে কোথায় যে রেখেছে মেঘনা, সেটা সে আর ভগবানই জানে। তবে ফেলে দেয়নি তো? কৌশিকের মনে তখন আলাদা অভিসন্ধি। অনেক খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল সেই সবুজ গুঁড়োর কৌটোটা। এবার কৌশিক কৌটোটা খুলে 1 চামচ সবুজ গুঁড়ো সেখান থেকে নিয়ে মিশিয়ে দিল সেই জুসে। ব্লুটুথ মাইকগুলো সরানো হয়ে গেছে, তবে সিসিটিভি সিস্টেমটা কৌশিক শুধু গোপন করে রেখেছে। যদিও এটা সে মেঘনাকে বলেনি। আসলে স্ত্রীর সম্পত্তি স্বামী পেতেই পারে, এখন তো আর কোনো বাধা নেই। তবে বিয়েটা শীঘ্রই সেরে ফেলতে হবে। সে তো মেঘনাকে খুব ভালোবাসে। বাসে নাকি? কৌশিকের অভিসন্ধি কি সেটা আপনারা বুঝলেও মেঘনা কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি। এতক্ষণ শুনলেন শঙ্কর চক্রবর্তীর লেখা প্রেম আতঙ্ক। গল্পকার শঙ্কর চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।